আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মুমিনুল হক মুবিন। আমার পরিচয়, আমি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর ইনস্ট্রাক্টর। প্রতিষ্ঠানের নাম স্কিল গুরু। এখানে আমার নাম প্লাস ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এটা আমি এটা না বিষয়টা, এই পরিচয়টা কেন দিচ্ছি জানেন? হ্যাঁ, তাই আমার তো মনে হয় ওরেবেন কোনো মতো ভালো আসছিল, আমি দেখতে এমনিতে খারাপ। আচ্ছা, যাই হোক, টপিকে ফিরে আসি। আজকে কি 13ই জানুয়ারি 2026। কয় নম্বর ক্লাস? 9 নম্বর ক্লাস। আজকে আমরা সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির দুইটা টপিক ছিল, এলিমেন্টস মানে মডিউল 3 এবং মডিউল 4। এই দুইটার উপর আমাদের কি হবে আজকে ক্লাস। মডিউল 3 তে কি আছে? মেইনটেইন প্রফেশনালিজম অ্যাট ওয়ার্ক প্লেস। আর একটা কি ছিল? মেইনটেইন ওয়ার্ক প্লেস কোড অফ কন্ডাক্ট। হ্যাঁ, এই দুইটার উপর আমাদের কি হবে ক্লাস হবে। আচ্ছা, ক্লাস নেওয়ার আগে আমরা কি করব? আগামী দিন আপনাদের কি শেখানো হয়েছিল তার উপর কি প্রশ্ন করি, কারো কোনো গ্যাপ গ্রুপ আছে কিনা। আচ্ছা, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বলতে কি বোঝায়? ওকে, তারপর কি ছিল? কনফিডেন্সিয়াল ইনফরমেশন কেন গোপন রাখা জরুরি? কারণ হচ্ছে এই তথ্যগুলো শেয়ার করলে আমার নিজেরই বদনাম হবে, এটা করা যায় না, এটা বেআইনি কাজ। না, এটাতে আগে তো নিজের বদনাম হবে, নিজের প্রতিষ্ঠানের বদনাম হবে, প্লাস আপনার যে ক্লায়েন্ট সে ঝুঁকিতে পড়বে। বুঝতে পারছেন? আপনি কোনো ক্লায়েন্টের কোনো তথ্য যদি আপনি অন্যজনকে দিয়ে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে কি ও ঝুঁকিতে পড়তে পারে। এখানে সাপোজ ধরেন, এখানে বেশ কিছু স্টুডেন্ট এরকম থাকতেই পারে, বা দুই একটা স্টুডেন্ট এরকমও থাকতে পারে যে তার ফ্রেন্ড বানানোর খুব শখ। হ্যাঁ, কিন্তু এরকম কিছু মানুষ থাকতে পারে সে কারোর সাথে কমিউনিকেশন করা পছন্দ করে না। এখন তার ফোন নাম্বার দেখা যাচ্ছে কিভাবে কালেক্ট করা যায়, ওখান থেকে নিয়ে নিলাম। উদাহরণ ঠিক আছে? তারপর কি আছে? এটা কি এবং এর উদাহরণ দেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে স্বজনপ্রীতি। আমি একটা মেয়েকে চিনি, হচ্ছে আমি জানি যে আজকে আমি তার পরীক্ষা নিচ্ছি, তাকে একটু বেশি নাম্বার দিলাম, কিন্তু সে নাম্বারটা পাওয়ার যোগ্যই না। যেটা নাম্বার পাওয়ার যোগ্য ততটুকুই দিব। ঠিক আছে, তারপরে কি আছে? এটা বলতে কি বোঝায়? এটা একটা কপিরাইটের মত। আমি আপনার প্রতি ছাড়া কপি করতেও পারবো না এবং কারোর কাছে বিক্রিও করতে পারবো না। যদি কখনো আমি ওটা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে কি করতে হবে? পারমিশন নিতে হবে, এবং আমি যেখানে ইউজ করেছি সেখানে ওটা উল্লেখ করতে হবে এটা হলো এডিট বাই এটা বা ক্রিয়েটর এটা এ। বুঝতে পারছেন? ওটা ওখানে উল্লেখ করে রাখতে হবে। অনেক সময় দেখবেন বিভিন্ন পোস্ট অনেক সময় করার পর আমরা কি লিখি যে হচ্ছে এটা কই থেকে আমরা নিয়ে আসছি? অনলাইন থেকে, বা হচ্ছে এই বই থেকে নিয়ে আসছি রেফারেন্স হিসাবে। এটা মূলত রেফারেন্সের কাজ করে। কারণ কি, এটা ওর অধিকার। ও তো কষ্ট করে আপনাকে একটা রিপোর্ট দিয়েছে বা ও একটা রিপোর্ট ছেড়েছে, আপনি সেই রিপোর্ট নিয়ে ইচ্ছে মতো ব্যবহার করবেন তা তো হবে না। ওকে ওর পর্যাপ্ত সম্মান দেওয়া উচিত। না আসলে কি হবে, ও লিগ্যাল ইস্যু করতে পারে যে আমি এটা আমার তৈরি ফাইল ও কপি করেছে, বা আমার তৈরি তথ্যটাও কপি করেছে, তখন আপনিই বিপদে পড়বেন। আচ্ছা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী পণ্য বা সেবা দিলে কি সুবিধা হয়? ক্লায়েন্ট খুশি হয়, তারপরে হচ্ছে আরো ক্লায়েন্ট আমার নতুন কাউকে রেফার করে, তারপরে সেবার মান ভালো হয়। ওকে, ধন্যবাদ। আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ প্রশ্ন যদি এরকম বলে যে কয়েকটা প্রশ্নের লাইন লেখা যায়, সেক্ষেত্রে মিনিমাম 3টা অপশন দেওয়া রাখা। 3টা অপশন দিলে ওটাকে আর কাটা যায় না। যদি 2টা দেন তাহলে কিছুটা অসম্পূর্ণ মনে হয়। তো সেক্ষেত্রে কি করতে পারে,
মানে আপনাদের যে অ্যাসেসর আসবে সে আবার কি করবে, ওই ভাইবার সময় আপনাকে ওই প্রশ্ন আবার জিজ্ঞেস করতে পারে যে আপনি ওই সম্পর্কে আরো কিছু জানেন কিনা। যখন আপনি ওই সম্পর্কে 3টা টপিক লিখে দিবেন তখন মনে করবে কি ও জানে, সময় স্বল্পতা থাকতে পারে, এই বিধায় ও 3টার মধ্যে অ্যান্সার করেছে। কারণ আপনাকে কি সারা দিনের জন্য তো সময় দিবে না, দিবে 1 ঘন্টা সময়। এর মধ্যে আপনাকে কি ফুলফিল সব করে অ্যান্সার করতে হবে। কোনো প্রশ্নের অ্যান্সার মানে নলেজ পার্টে যে রিটেন পরীক্ষা ওটার মধ্যে কোনো ফাঁকা রাখা যাবে না। আপনি 29টা কারেক্ট করেছেন, 30 নম্বর প্রশ্নটা ফাঁকা রাখছেন, আপনি ওখানে নট ইট। বুঝতে পারছেন? এখানে কারো যেন এরকম চিন্তা ভাবনা না হয় যে 30-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, 24 উপরে পাইছে অতএব আমি পাস, আমাকে কম্পিটেন্ট দিতে বাধ্য হবে, কোনো কিছুই না। একটা প্রশ্ন পাননি, ও চাইলে আপনাকে নট ইট দিতে পারে। আবার এরকম হতে পারে 24টা পাইছে, ওকে কম্পিটেন্ট দিল, আপনি 29টা পাইছেন কিন্তু একটা প্রশ্ন পাননি, বিধায় আপনাকে নট ইট দিয়েছে। এখন আপনাকে তখন বুঝতে হবে আপনি যে প্রশ্নটা পাননি ওটা একদম ভিত্তি লেভেলের প্রশ্ন ছিল। ভিত্তিটা কি? ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আপনাকে ওই টপিকটা জানাই লাগবে বা ওই সম্পর্কে জানাই লাগবে। আপনার ওই ভিত্তিটাই নাই, তাহলে কি আপনার মানে কম্পিটেন্ট দেওয়ার যোগ্য না। এই জন্য সময় দেখবেন যে সবই পারছে, একটা প্রশ্ন পারেনি, তাকে ফেল দিয়েছে, আবার ওর থেকে কম পাইছে তাকেও আবার পাস দিয়েছে, হয় না? অনেকে আবার ভাবে যে না আমার সাথে মনে হয় আমার চেহারা ভালো লাগেনি, ওর চেহারা ভালো লাগছে, ওর কথা ভালো লাগছে, বা উনি হয়তো ঘুষ টুস দিয়েছে এই জন্য আমাকে কম্পিটেন্ট দিয়েছে। সেটা তো সব জায়গাতে হয়, মানুষ চা খায়, এখন আবার দেখি হচ্ছে ইয়ে খায়, সিঙ্গারাও খাচ্ছে। তারপরে কি আছে, ওয়ার্ক কমপ্লিট অ্যাজ পার স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়? হ্যাঁ, কাজটা সম্পূর্ণ করা বা কাজ করা, ঠিক আছে, কিন্তু কমপ্লিট লেখা থাকলে সম্পূর্ণ করা। কোয়ালিটি প্রসেস ইমপ্লিমেন্ট কেন প্রয়োজন? কারণ আমি একটা পণ্য ডেলিভারি করার আগে ওটাকে রিচেক করে নিব ভুল আছে কিনা, তারপর আমার যে আগে টু বা শর্ট লিস্ট থাকবে সেটা সে মিলাই নিব যে একটু আগেই রিকোয়ারমেন্ট দিচ্ছে কোনো মিলছে কিনা, যাতে ক্লায়েন্ট আমাকে ব্যাগ না দেয়, আবার এক্সট্রা খরচ না হয় প্রিন্ট দেওয়ার পর। কারণ কি আপনি যদি ভুল কিছু লেখেন প্রিন্ট দিয়ে ফেলে দিলেন, ক্লায়েন্ট কিন্তু ওটা তখন রিজেক্ট করে দিবে। কারণ কি তথ্যগুলো মানে ও ওটা ইউজ করতে পারবে না। দেখা যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য প্যানা তৈরি করলো, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে নাম সেই নামটাই ভুল আসছে, তাহলে কি আমরা ওই প্যানা কি ব্যবহার করতে পারবো? কারণ আমাকে কি নতুন করে করতে হবে না? কিন্তু ও যখন ভুল করছে তাহলে কি ওটা দায় ফেলে আমি নিব? এইরকম, এর জন্য রিচেক করতে হয়। এই রিচেক করার জন্য আমরা কয়েকটা কাজ করতে পারি। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কি একটা ডেমো কপি পাঠাতে পারি, তার কয় পিস লাগতেছে। এটা মূলত আপনাদের জন্য না, আমাদের জন্য তো ওই পোস্ট করা, হ্যাঁ পোস্টটা এডিট করা যায়, স্বাভাবিক বিষয়, সমস্যা নাই। কিন্তু যারা গ্রাফিক্সের কাজ করে তারা যখন এরকম প্যানা ডিজাইন করে বা বিভিন্ন ডিজাইন করে, ওরা একদম অনেকগুলো প্রিন্ট করার আগে একটা সফট কপি বা হার্ড কপি দেয়, 1 কপি করে ক্লায়েন্টকে দেয় যে দেখেন ঠিকঠাক আছে কিনা, এরকম কালার পাবেন, এরকম এটা পাবেন, এরকম এটা হবে, বা এই লেখা আছে, আপনি ফুললি চেক করে দেখেন। তখন চেক করে দেখছে না সব ঠিকঠাক আছে, তারপরে ওরা কি করে প্রিন্টে দেয়। ওকে, এটা কি ছিল? তাহলে আশা করা যাচ্ছে আপনারা কি সবাই প্রিভিয়াস ক্লাস বুঝতে পারছেন। আজকে কি শিখবো? আজকের শিখন ফল। আজকের শিখন ফলে আমরা কি করতে পারবো? নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারবো, পেশাদার ভাবে নিজের দক্ষতা ও যোগ্যতা উপস্থাপন করতে পারবো। তারপর নিরপেক্ষ ও বাস্তবসম্মত তথ্য ক্লায়েন্টকে দিতে পারবো, প্লাস সময়, খরচ ও ডেলিভারির বাস্তব অনুমান করতে পারবো। এসব কি আমাদের দরকার আছে না? তারপরে ওয়ার্কপ্লেসের কোড ও কন্ডাক্ট বুঝতে এবং অনুসরণ করতে পারবো, যেটা অনেকের গ্যাপ আছে, বুঝতে পারছেন, এবং সেগুলো কি ঠিক করে নেওয়া উচিত। যদি আপনি বলেন ওয়ার্কপ্লেসের যে কোড অফ কন্ডাক্টটা কি, এটা শর্টে বলুন, লাইন বাই লাইন আসবো। স্যার শর্ট আনসার আর কোড অফ কন্ডাক্টটা কি ডেফিনিশন, ওয়ার্কপ্লেসের যে কোড অফ কন্ডাক্ট আচ্ছা, আসলে কি? জাস্ট ধরেন এমনি উদাহরণ হিসেবে বলতেছি, টপিক ওখানে আছে। বিষয়টা আমি আপনাদের কি বলছি, এখানে 9টার সময় বা 10টার সময় উপস্থিত হতে হবে সবাইকে। এই জিনিসটা আপনি মানলেন না,
আপনি ড্রেস আপ আমি বলে দিলাম এটা, এটা কি আমার এই প্রতিষ্ঠানের একটা ইয়ে থাকে না, রুলস থাকে না, এটাই হচ্ছে সেই কোড। এক কথায় ওয়ার্কপ্লেসের নিয়ম নীতি মেনে চলা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের দুইটা টপিক ছিল না? সেই একটা হচ্ছে দেখেন কি ওদের মডিউল 3 মেইনটেইন কি ছিল, এর কিছু পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে সিএস অনুযায়ী। সেই পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো কি, এই 5টা। বুঝতে পারছেন? তার মানে কি এই 5টা সম্পর্কে আমি আপনাদের জানাবো। তারপরে মেইনটেইন ওয়ার্কপ্লেস কোড অফ কন্ডাক্ট, এটার কি দুইটা আছে, এই দুইটা আমরা কি করব জানাবো। তাহলে আমরা এখন কি করব, ক্লাস নিব। ক্লাস শুরু করার আগে আমাদের কি কি প্রয়োজন, ক্লাস করার জন্য হ্যাঁ বা আমাদের এই শিক্ষাটা দেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের নাম কি দিয়ে আছে, ডেস্কটপ, ল্যাপটপ, প্রজেক্টর, হোয়াইট বোর্ড, মার্কার, কিবোর্ড, মাউস সব আছে? কোনো কিছু নিয়ে সমস্যা আছে? আচ্ছা, কম্পিউটার চালানোর জন্য আমাদের কি দরকার, পিপি। মানে কি আমরা অনেকক্ষণ ধরে কাজ করলে আমাদের সুরক্ষার প্রয়োজন আছে না? ওকে, এখন আগে তো অনেক বলছি, শর্ট করে বলি। চোখের প্রোটেকশনের জন্য কি দরকার, ব্লু লাইট গগলস। তারপরে এই যে আমাদের হাত ব্যথা হতে পারে বা হচ্ছে হাত লেগে যেতে পারে, এই জন্য আমরা কি করতে পারি, ওয়্যারলেস মাউস কিবোর্ড ইউজ করতে পারি, যাতে আমরা যেখানে ইচ্ছা নিয়ে গেলাম, দূরে নিয়ে গেলেও সমস্যা হচ্ছে না, আরামদায়ক। তারপর কি ব্যাক সাপোর্ট, মানে অনেকক্ষণ ধরে চেয়ারের মধ্যে বসে থাকলে কি হবে, কোমরে ব্যথা, হ্যাঁ ব্যাক পেইন হতে পারে। এই ক্ষেত্রে আমরা কি করব, আর্গোনমিক্যাল চেয়ার ইউজ করব। তারপরে এই যে ডিভাইসগুলো ইউজ করব, অনেকেই ইউজ করতে পারে, এই ক্ষেত্রে আমাদের সুরক্ষিত রাখার জন্য আমরা কি করব, গ্লোভস বা হেক্সিসল ইউজ করব। তারপরে কি আছে, শ্বাসকোষের সুরক্ষা, শ্বাসকষ্ট বা কোনো ভাইরাস জনিত কোনো সমস্যা থাকলে কি করব, ওর থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক ইউজ করব। আশা করি সবাই পিপি বুঝতে পারছেন। এখন প্রত্যেকদিন কেন এই পিপি সম্পর্কে আলোচনা করি, কারণ আমাদের দেশের মানুষগুলো দেখবেন, ওই রাজমিস্ত্রিগুলো দেখবেন লুঙ্গি পরে এসে কাজ করতেছে, কিন্তু বাইরে দেশে যখন যাবেন, হ্যাঁ যদি আপনার পর্যাপ্ত পরিমাণ পিপি না পড়েন, আপনাকে ওয়ার্কপ্লেসে ঢুকতেই দিবে না, আপনি ওই দিনের কাজই করতে দিবে না, সেফটি পাস। ওকে, সর্বফার্স্ট কি ছিল, ওয়ার্ক প্রসেস আর ডেলিভারি অ্যাজ পার স্ট্যান্ডার্ড। মানে কি কাজ করার সময় প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম, গুণগত মান এবং সময়সীমা অনুসরণ করে কাজটা সম্পূর্ণ করাকে বোঝায়। মানে আপনি প্রতিষ্ঠানে কাজ করতেছেন, আমি ধরেন আপনার কি অফিসের বস বা সুপারভাইজার বা ম্যানেজার যেটাই ধরতে পারেন, ধরেন এখন আমি আপনাকে কি করলাম, আপনি আমার স্টাফ, সেই ক্ষেত্রে আপনাকে আমি একটা নির্ধারিত সময় দিয়ে দিলাম, এই সময়ের মধ্যে আমার এই কাজটা করে দিতে হবে এবং এই কাজগুলো থাকতে হবে, এবং মানে ডেডলাইন দিয়ে দিলাম, আজকে দিনের মধ্যে যেন এই করা কাজ কমপ্লিট হয়। এর মধ্যে কি থাকলো, নির্ধারিত নিয়ম কিভাবে করা লাগবে, যখন ওই নির্ধারিত রিকোয়ারমেন্ট যখন পূরণ করবেন তখনই তো গুণগত মানটা ঠিক থাকবে। হ্যাঁ আমি আপনাকে কি বললাম যে ধরেন এই পাওয়ার পয়েন্টে এই ডিজাইনটা আমি আপনাকে ডিজাইন করতে বললাম, আপনি এই লেখাটা দেখেন একটা লম্বা লম্বা একটা লাইন হয়ে আছে না দুই পাশে, এই যে আই দেখেন কাজ আছে না, এই লাইন এটা লম্বা লম্বা হয়ে আছে না, আবার এই পাশে এটা লম্বা লম্বা হয়ে আছে না, এই লম্বা লম্বা মানে এইভাবে যে সাজানো, আপনি জানেন একটা এই অক্ষর উঠে গেছে ওই অক্ষর উঠে গেছে, মানে হজগল হয়ে আছে, তাহলে কি ওই কাজটা দেখতে কি সুন্দর লাগবে? আপনাদের যদি যে বই পড়েন দেখেন দুই পাশে লাইনগুলো সমান হয়ে আছে,
লেখা কি এমন ভাবে পারফেক্ট করে সাজাইছে যে একদম ওখানে যে শেষ হবে ওইভাবে কিন্তু না, কিন্তু ওটা করে নিছে। এখন এই জিনিসগুলো যখন সুন্দরভাবে করবেন এটাই হচ্ছে কি গুণগত মান। কারণ আমি আপনাকে কাজ দিছি, আপনি তো ওখানে নিজের ক্রিয়েটিভিটি তো খাটাবেন, তাই না? তারপর কি আছে সময়সীমা, ডেডলাইন দিলাম আজকে দিনের মধ্যে এই কটা কাজ কমপ্লিট করতে হবে। এসব অনুসরণ করে আপনাকে কি করতে হবে, কাজ সম্পূর্ণ করা। বুঝতে পারছেন? এখন উদাহরণ, ডিজিটাল মার্কেটিং এর কাজ নির্ধারিত হয় কেপিআই মানে কি পারফরম্যান্স ইন্ডিকেটর অনুযায়ী। মানে এখানে আপনাকে বোঝায় যে আপনি কতগুলো কাজ কমপ্লিট করছেন। বুঝতে পারছেন? আপনাকে ধরেন ডিজিটাল মার্কেটিং আপনি কাজ করলেন, আপনাকে কি বললাম কিওয়ার্ড রিসার্চ করলেন, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করলেন, আপনাকে আমি বললাম যে 15টা লিস্ট করো, হ্যাঁ, বা এই মানে কিওয়ার্ডটা দিলাম, এটার উপর আপনি রিসার্চটা করে দেন, ডোমেন অথরিটি বলেন, সোশ্যাল সাইট বলেন, হ্যাঁ বিভিন্ন কিছু যা যা দরকার তা আপনি নিয়ে এসে দেন আজকে দিনের মধ্যে যে করা পারেন। এই আজকে দিনের মধ্যে ধরেন উনি 100টা করছে, আপনি 5টা করছেন, উনি 10টা। এই যে পার্থক্য, এটাই হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডিকেটর, মানে আপনার অবস্থান কি রকম বা আপনি কোন পর্যায়ে আছেন এগুলো সব কে নির্ধারণ করে, এই কেপিআই। হ্যাঁ অ্যানালাইটিক্সের যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে মূলত হচ্ছে কেপিআই করা হয়। এখন আমি এই বিষয়ে শিওর না। হ্যাঁ স্যার, আমি শিওর 100%। তাই এর মধ্যে আপনার হচ্ছে ক্লিক থ্রু রেট, এনগেজমেন্ট, রিচ, ইমপ্রেশন এগুলো। তাহলে তো ভালো, তাহলে তো হচ্ছে কেপিআই সম্পর্কে আরো বিস্তারিত ধারণা দেওয়া উচিত, তাই না? কিন্তু মূলত হচ্ছে এটা আমাদের কি ওই যে গুণগত মান ঠিক রাখা বা অনুসরণ করা এটা বোঝানো, আর এটা যে আমি মানে কোন অনুযায়ী সেটা খালি টপিকটা উল্লেখ করলাম। যদি জানার ইচ্ছা হয় বলতে পারেন, এ সম্পর্কে আর একটু বিস্তারিত দেওয়া যাবে। আচ্ছা, ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী কাজ ডেলিভারি দেওয়া। ব্রিফ বলতে হচ্ছে আমি আপনাদের ফিডব্যাক নেই না, যে আজকে কি শিখলেন, বা ওদের লাস্টে দিয়ে আমি যে প্রশ্ন করি আদৌ কাজ বুঝতে পারছেন কিনা, বা আমার এই কাজটা সম্পূর্ণ হয়েছে। আমি ক্লাস নিচ্ছি, এটার ফিডব্যাক এরকম হয়। বুঝতে পারছেন? আমি যা শিখেছি তার থেকে প্রশ্ন করি, আপনারা যদি উত্তর দিতে পারেন তার মনে করি কি আপনারা শিখতে পারছেন। এটা হচ্ছে আমার ফিডব্যাক। আর আপনি যখন ডিজাইন মানে কোনো ওয়েবসাইট ডিজাইন করে দেবেন, আপনি পোস্টটা করে দেবেন, ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে কিনা বা ওর কাছে আকর্ষণীয় হয়েছে কিনা এটা ও বলতে পারে। ওখানে আবার এরকম না যে প্রশ্ন করবেন আর উত্তর দিবে। ও তখন কি বলবে যে পোস্টটা ঠিক আছে, তখন বলবে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু কথাটা আরেকটু সুন্দর করে সাজালে ভালো হতো, তার মানে কি গ্যাপ আছে। আর যখন ও বলবে যে না আপনি যে কন্টেন্টটা লিখছেন বা যে এডিটটা করেছেন খুব সুন্দর হয়েছে, মানে মানে খুব আকর্ষণীয় হয়েছে, এত সুন্দরভাবে কিভাবে করলেন, আমি তো ভাবছিলাম আর একটু ইয়ে হবে, কিন্তু যে করছেন অনেক সুন্দর হয়েছে, মানে এই যে এক্সপ্রেশন এগুলো দিয়ে আপনি কি বুঝতে পারবেন আপনার কাজটা খুব ভালো হয়েছে। এগুলো আপনাকে কি করতে হবে, ফিডব্যাক নিতে হবে। এটাই হতে ব্রিফ অনুযায়ী ডেলিভারি দেওয়া। আপনি তো হচ্ছে রিকোয়ারমেন্ট তো চেক করবেনই, স্বাভাবিক বিষয়। তারপরেও কি আমি বললাম না একটা কপি ওকে কি দিবেন, প্রোভাইড করবেন, চেক করবেন যে ঠিকঠাক আছে কিনা। অবশ্য এইখানে আপনাদের একটা কথা বলেছিলাম কি, সেটা হচ্ছে এই সিবিটি মেথডে এরকম না আমি বলে যাব আপনারা শুনবেন, এখানে কিন্তু আপনাদেরও বলার রাইট আছে। কারণ এখানে কেউ কি পিএইচডি হোল্ডার আছে নাকি, নাকি এটার উপর পিএইচডি মানে এর নিয়ে রিসার্চ করে এরকম কেউ আছে? না আমি না আপনি রিসার্চ করেন, আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আপনার স্কিলটা খুব ভালো হবে। তাহলে সেই ক্ষেত্রে কোনো টপিক যেখানে আমাদের এখানে কি হচ্ছে সিএস অনুযায়ী শর্ট টাইম, তাহলে ওটা নিয়ে তো আমি বিস্তারিত অনেক কিছু বলতে পারি না, সময়ের বাধ্যবাধকতা আছে। আপনার যদি মনে হয় যে ওই টপিকটা নিয়ে বিস্তারিত বলবেন, তাহলে আপনি ওটা বিস্তারিত জানাতে পারেন। কারণ কি ওই আমার পুরনো প্রথম ব্যাচে এটার মধ্যে আমার 2টা হচ্ছে ট্রেনি ছিল, তারা
একজন গালেব ভাই, হ্যাঁ আমি মূলত স্টুডেন্টদের সাথে ওইভাবে সম্পর্ক রাখি না, সম্পর্কটা আমি ফ্রেন্ডলি রাখি। কারণ আপনার কাছ থেকে আমি শিখবো, আবার আপনি আমার কাছ থেকে শিখবেন, ঠিক আছে? যাতে ঝামেলা না হয় বা বলতে মানে ভয় পাওয়া এগুলো যাতে না কাজ করে, এই জন্য আমি সম্পর্কটা সেম কোয়ালিটির মধ্যে রাখার চেষ্টা করি। তো ওনাদের মধ্যে গালিব ভাই মিনিমাম 7 বছর ধরে বা 8 বছর ধরে এই ফ্রিল্যান্সিং জগতে আছে এবং উনি ইনকাম করেই, বাট এই লেভেলটা করার তার দরকার ছিল, এই জন্য করতে আসছিল। তো যখন আমি তার ক্লাসটা নিয়েছি, মানে ক্লাসটাও নিয়েছি, উনি কয়েকটা টপিক হ্যাঁ ওনার মতন করে বুঝিয়ে দিয়েছিল, ক্লাসগুলো দেখেন, বুঝতে পারছেন? তো এতে আবার অনেকে মানে ওনারা বলছে যে আপনি কি মন খারাপ করলেন? তো সত্যি কথা বলতে ওখানে কোনো মন খারাপ নাই, কারণ একজন প্রফেশনাল ব্যক্তি আর একজন ট্রেডিশনাল ব্যক্তি দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি আপনাকে যে জ্ঞানটা দিব সেই জ্ঞানটা কি আমাকে যে শিখাইছে তার উপর ভিত্তিতে, আর এই টপিক অনুযায়ী আমি যে মানে হচ্ছে বই হোক, নেট হোক বা আমাদের সিভিএলএম হোক, ওই সিভিএলএম থেকে যে তথ্যটা পাইছি তার উপর ভিত্তিতে আমি কি করতেছি, ডেলিভারি দিচ্ছি। আমি কিন্তু ফার্স্ট টাইমে বলছিলাম আপনাদেরকে আমি ট্রেনিং কার উপর ভিত্তিতে দিচ্ছি, সিএস এবং সিভিএলএম এই দুটোর উপর ভিত্তিতে। কিন্তু আপনারা অনেকেই থাকতে পারে যারা কি মার্কেট প্লেসে ডাইরেক্ট কাজ করতেছেন, হ্যাঁ আমি আপনাকে বললাম যে নিয়ম এভাবে কাজ করা লাগে, কিন্তু আপনি দেখা যাচ্ছে কাস্টমারের সাথে কাজ করছেন, হ্যাঁ তখন আপনি এটাও বলতে পারেন কাজ করার সময় সর্বফার্স্ট ওর সাথে বলে নিতে হবে যে 20% টাকা আমাকে দিতে হবে, তারপরে আমি কাজটা করব, তা না কাজই করবো না। দেখা যাচ্ছে কাজ মাঝপথে করছে যে ডেলিভারি কবে দিবেন, কালকে, আচ্ছা দেখ ডেলিভারি দেওয়া লাগবে না, আমার এটা ভালো লাগছে না, তাহলে কি এই যে 2-3 দিন যে আপনি খাটলেন ওর কি লস হচ্ছে না? মানে এইরকম মানে এগুলো কিন্তু আমাদের এই সেক্টরের মধ্যে নাই, কিন্তু এটা কি আপনার বাস্তব অভিজ্ঞতা, এসব জ্ঞান কিন্তু আপনি দিতে পারেন। মানে আমি এসবই বোঝাতে চাচ্ছি। এখানে কেউ মনে করেন না যে এখানে আমাদের এই সিবিডি মেথডের মধ্যে আমাদের শিক্ষার মেথড হয় দুইটা, হ্যাঁ স্টুডেন্ট ভিত্তিক আর টিচার ভিত্তিক। এখানে স্টুডেন্ট ভিত্তিক আর টিচার ভিত্তিকের মধ্যে দুইটা মাধ্যমের মধ্যে একটা আছে টিচার বলবে স্টুডেন্ট শুনবে বা স্টুডেন্ট শিখবে, আরেকটা আছে টিচার বলবে স্টুডেন্ট শিখবে, আবার স্টুডেন্ট বলবে টিচার শিখবে। বুঝতে পারছেন আপনারা কোন মেথড শিখতেছেন? টিচার বলবে স্টুডেন্ট শিখবে, স্টুডেন্ট বলবে টিচার শিখবে। কারণ কি আমাদের এই মেথডের মধ্যে কেউই অভিজ্ঞতা সম্পূর্ণ মানে একদম বেশি বড় কিছু না, আমি তো কিছুই না, উনি তো হচ্ছে রিসার্চ পারসন আছে, অনেক কিছু জানতেই পারে। স্যার আমি শুধু আপনি বলছেন যে কেউ রিসার্চ করে, আমি অনেক পড়াশোনা করি, দেখি ভিডিও দেখি, ক্লাস করি। হ্যাঁ না সেটাই বলতেছি, আপনার নলেজ কিন্তু অন্যদের থেকে একটু ব্যতিক্রম হবে, বা বোঝার ধরন বা বোঝানোর ধরনটা টপিক আলাদা হবে। কারণ ওখানে আমি যখন প্রশ্ন করেছিলাম, এখানে তো কেউ খুব একটা এখন অ্যান্সার দিচ্ছে না, মানে শীতকাল একটু মানে মুখ খুলতে এখন ঠান্ডা লাগতেছে, হ্যাঁ কিন্তু ওখানে 4 থেকে 5 জনই অ্যান্সার করতো, হ্যাঁ ওখানে গালিব ভাইয়ের অ্যান্সারটা একদমই সবার থেকে ব্যতিক্রম। এই জন্য আমি বলতাম সবাই আগে অ্যান্সার দেন, সবার লাস্টে গালিব ভাই অ্যান্সার দিক। বুঝতে পারছেন? ওই ক্লাসগুলো দেখেন, মানে আমি যা বলি একদম পুরোটাই রেকর্ডে রাখি, হ্যাঁ ওই জন্য এই সব বিষয়গুলো যদি আপনাদের মধ্যে কেউ যদি এসব প্ল্যাটফর্মে থাকেন, তাই নলেজ যদি বাড়ান, একে অপরের সাথে আমারও ওটা সম্পর্কে জানা হবে, প্লাস পরের ব্যাচগুলোতে আমি ওটা অ্যাড করব, যদিও এই যে কেপিআই বা ইয়েটা ওগুলো অতটা ইয়ে নাই, তারপরও সত্যি কথা বলতে কি আমাদের হচ্ছে এই যে আমি আপনাদের যে সেক্টর ওয়াইজ শিখাচ্ছি না, এর আগের ব্যাচে আমি শিখাইনি, জাস্ট ডিজিটাল মার্কেটিং শিখাইছি। হ্যাঁ আপনারা চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং শিখাতে, কিন্তু আপনাদের কি ফান্ডিং কে করতেছে? অ্যাসেট, হ্যাঁ ওনারা আপনাদের জাজমেন্ট করবে না, এনএসডিএ থেকে যখন জাজমেন্ট করবে তখন কি করবেন? সেই জন্য আমাকে যেটা শিখাতে বলছে আমি পুরোটাই পাই টু পাই শিখাবো, তারপর আপনারা কয়টা মনে রাখবেন না মনে রাখবেন আপনাদের উপর নির্ভরশীল। আচ্ছা তারপরে কি আছে 2 নম্বরে? কিছু বললেন? বলেন সমস্যা নাই, আমি আপনারা কথা বলতেছেন না, কিন্তু আমার বিগত ব্যাচে দেখবেন ক্লাসগুলো স্টুডেন্টরা কথা বলে। স্যার প্রথম অবস্থায় এমনই হয়, আমাদের স্যার কি করতো একজন করে দাঁড়ায়
বুঝতে পারছি। না এখন একটু না নতুন তো এজন্য এরকম হচ্ছে, হয়ে যাবে। না আমি এটা হবে না, আমি কখনো স্টপ হই না, কারণ বিগত আমার ইয়েগুলো দেখেন এরকম হয়েছে, ক্লাস বাদ দিয়ে আপনি একটা টপিক তুলছেন, ওই টপিক নিয়ে আনন্দ ফুর্তি হচ্ছে, হ্যাঁ, তারপরে আবার 15 মিনিট পরে আমি বলতেছি আবার সবাই ক্লাসে ফিরে আসো, এখন থেকে কি হবে, ক্লাস চালু। কারণ কি এরকম না, এখানে কি কেউ কি গোদ বাঁধা অবস্থায় আছেন নাকি যে হচ্ছে আমার যে শিখানো এই না শিখলে আমি আপনাদের গুলি করে মেরে ফেলে দেবো, এরকম কেউ আছে নাকি? এরকম কোনো কিছু বন্ডে সাইন করছেন নাকি? আচ্ছা, স্কিল নলেজ এন্ড কি দিয়ে আছে, কোয়ালিফিকেশন আর তার মানে এখানে কি বলছে, নিজের দক্ষতা জ্ঞান ও যোগ্যতা সঠিক ও ভদ্র ভাষায় উপস্থাপন করা। আচ্ছা এখানে আমি যে আপনাদের শেখাচ্ছি, হ্যাঁ, আমার কিন্তু উচিত আপনাদের আপনি প্লাস ট্রেডিশনাল যে মেথড ওই হিসাবে শেখানো, কিন্তু আমি আপনাদের কি আঞ্চলিক ভাষায় শেখাচ্ছি। তার পিছনে কারণ ওই যে বললাম না যে মানে সবাই এই ভাষাটা শুনে অভ্যস্ত, এই জন্য আমি আপনাদের এইভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আর যদি বলেন যে না ট্রেডিশনাল ওই ফরম্যাটে, তাহলে ওই ফরম্যাটে আমি শেখাতে পারবো, বুঝতে পারছেন। কিন্তু আমি বিগত ব্যাচে এরকম দেখেছি কিছুজন মানে ওই ভাষাগুলো মানে আপনাদের ডিজিটাল মার্কেটিং বেশ কিছু ভাষা আছে সেটা একদমই বুঝবেই না, এখন ওই ভাষাকে বোঝানোর জন্য আমাদের এই ভাষা ইউজ করা লাগে, যার কারণে আমি ভাবলাম এটাতে আরো ভালো বুঝতে পারছে এবং ওদের পারফরমেন্স খুব ভালো ছিল, সেজন্য আমি আপনাদেরকে এইভাবে শিখাচ্ছি। সেজন্য বললাম যদি কারো যদি মনে হয় যে না এবার আপনারা পারতেছেন না, তাহলে আমি চেঞ্জ করতে পারবো। উদাহরণ সিভি বা পোর্টফোলিও, এটা কি আছে, প্রফেশনাল ভাবে উপস্থাপন, মানে আপনি আপনার দক্ষতা যোগ্যতা কি আছে না আছে, হ্যাঁ, এটা আপনি কার মাধ্যমে দেখান, সিভি পোর্টফোলিওর মাধ্যমে। এটা ছাড়াও কি আর কোনোভাবে দেখানো যায়? না এমনি এমনি সাধারণ ব্যাপার, ধরেন আপনি একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে গেছেন, হ্যাঁ, আপনি কাজ পারেন, আপনি কি তাকে সিভি দেখাবেন নিজের? আপনি নিজের জ্ঞান জানেন দক্ষতা জানেন, এই ক্ষেত্রে আপনি কি দেখাবেন? দেখলে বুঝতে পারবে যে হচ্ছে আপনি এটা পারেন। মানে ওই সাইট দেখে দিবেন। আচ্ছা এটা আমাদের শর্টকাট সহজ উপায় হয় আপনার ভিজিটিং কার্ড। আপনার ভিজিটিং কার্ডের মধ্যে কিন্তু অলরেডি আপনার তথ্য শর্ট করে দেওয়াই থাকে, বা আপনার আইডি কার্ডের মধ্যেও কিন্তু ওইভাবে ইয়ে করা থাকে যে আপনি এটার এই, যদিও আমরা আইডি কার্ডকে ওইভাবে না বলি, এটাকে আমরা ভিজিটিং কার্ড বলি। এটাও আপনি কি করে আপনার কি কি বিষয়ে দক্ষতা আছে বা আপনি কোনটা জানেন বা কোন প্রোডাক্টগুলো আপনি সার্ভিস দিচ্ছেন ওখানে কি তা উল্লেখ থাকে না, এটাও কিন্তু আপনার উপস্থাপন করে। যদিও এখানে উল্লেখ নাই কিন্তু আমি মানে আমাদের এই ভাষাতে বললাম। আইডি আপনার ভিজিটিং কার্ডও কিন্তু সেম কাজই করে। আরো কোনো উপায় আছে নাকি? লিঙ্কডইন প্রোফাইল দেখবে, ফাইবার, তারপর হচ্ছে আপওয়ার্ক, এগুলো সাইটে লিংক দিবেন, মানে আপনার প্রোফাইলটা দেখে আসবে, তাই না? হ্যাঁ, এটা তখন কাজ করবে যখন আপনি হচ্ছে কি করবেন, গ্লোবাল ওয়াইজ ক্লায়েন্ট নেবেন, তখন ও আপনার ওটা দেখবে। আর আমি মানে বাস্তবে মানে যখন কারোর সাথে লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার এটা দেখবে। আমি তো লোকাল মানুষ, তো আমি লোকালের মধ্যেই আছি। আচ্ছা, ক্লায়েন্টের সাথে কি করতে হবে? ভদ্র ও স্পষ্ট যোগাযোগ। এটা কখন করতে হয়? বুঝলেন, গ্লোবালি যখন কাজ করবেন তখন ওর সাথে কি আপনাকে ভদ্রতার সাথে কাজ করতে হবে, প্লাস স্পষ্ট যোগাযোগ, মানে কমিউনিকেশনটা মাস্ট বি জরুরি। কারণ কি কমিউনিকেশন যদি ঠিক না থাকে আপনি কাজ করে মজাও পাবেন না, কাজটা ডেলিভারি দিয়েও ফল প্রতি কিছুই হবে না। দেখা যাচ্ছে কাজের মধ্যে কোনো না কোনো ভুল আছে, দেখা যাচ্ছে ও আপনাকে পেমেন্ট দিল না,
অবশ্য আমার তো মনে হয় আপওয়ার্কে এগুলোতে মনে হয় একটা সুন্দর একটা ফিচার আছে যে ও আপনাকে কোনো একটা কাজ দিছে, ও তো টাকা ওটা পেড করে রাখে, আপনি যদি ক্যান্সেল না করেন ওই টাকা উইথড্র করতে পারে না, জানেন কি? মানে এরকম আপনাকে আপওয়ার্কে কন্টাক্ট করছেন বা এসব সাইটে কন্টাক্ট করছেন, তো কন্টাক্ট করার সময় কথা মানে ধরলেন যে এই কাজটা করে দিলে আপনাকে কি দিবে, $200 দিবে। হ্যাঁ, এখন ওর অ্যাকাউন্টে $200 নাই, আপনি কাজটা করে দিলেন, এটার কোনো ভিত্তি থাকলো তাহলে? আপনি যদি টাকা না দেয় তাহলে একটা সমস্যা হয় না? এই জন্য আপনি যখন ওই কাজটা দিবেন না, তখন যারা কাজ দেয় তাদের থেকে ওই টাকাটা কেটে নেয়। বুঝতে পারছেন? কাজটা যখন দিবে তখন ওই টাকাটা আগে থেকেই কেটে নেয়, যে কাজ করে দিবে যখন এ কনফার্ম হয়ে যাবে তখন টাকাটা ওকে ট্রান্সফার করে দিবে। বুঝতে পারছেন? তো এখন কাউকে ধরেন আপনি এনাকে দিয়েছেন কাজটা করতে, কোনো কারণে এনার কাছ থেকে কাজটা আপনার ভালো লাগে না, হ্যাঁ, ওনার থেকে মনে করেন 7-8 দিন ধরে ঘুরাচ্ছেনি, কাজ উনি করে দিছে কিন্তু আপনার মন মতো হচ্ছে না, আপনি একবার বললেন যে এটা আমাকে লাল কালার করে দাও, না লাল কালার ভালো হচ্ছে, নীল কালার করে দাও, মানে ওনাকে দেখলে বারবার করে নিচ্ছে, হ্যাঁ, এতে ওনার সময় নষ্ট হচ্ছে না? এখন আপনি যদি বলেন যে না এতে কাজ করে নেবো না, ক্যান্সেল করে দিলেন, তাহলে এই কয়দিন যে এনার যে সমস্যা হলো এটা কি উনি ভরপাই নিবে না? এই জন্য এরকম একটা ফিচার হয়েছে যে আপনি শুধু একলাই ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল হবে না, ইনারও ক্যান্সেল করা লাগবে। দুইজন যখন কন্ট্যাক্ট ক্যান্সেল করবে তখনই ওই যে ওই টাকাটা আপনার কাছে ব্যাক যাবে, না স্যার ওই টাকাটা ওখানে পেন্ডিং থাকবে না। এটা আমি মানে হচ্ছে ওই যে আমার যে হচ্ছে ওই স্টুডেন্ট ছিল না, ওরা এরকম ইয়া হয়েছে, মানে ওই ক্লায়েন্টটা বারবার খালি ঘুরেছে, হ্যাঁ, শেষমেশ ইনিও এমন বলছে ক্যান্সেল করবো না, আমারও দরকার নেই, আরও দরকার নেই। না সত্যি কথা বলতে অনেক মানুষ আছে বুঝছেন, করে কি হচ্ছে আপনার ও দিয়ে যে কাজটা করার, হ্যাঁ, ধরেন আমার কি বলছে এই বগুড়ার মধ্যে কয়টা হাসপাতাল আছে এই সম্পর্কে আমার কি লাগবে, লিস্ট লাগবে, ডাটা লাগবে, হ্যাঁ, ডাটা এন্ট্রির কাজ দিছে, তো আপনি ওটা তৈরি করে দিচ্ছেন, দেওয়ার পরে দিয়ে আপনি স্যাম্পল হিসেবে পাঠাইছেন, ওটার মধ্যে সব তথ্য দেওয়াই আছে, ও নেওয়ার পরে আমার করছে কি আরে আমার তো কাজ হয়েই গেছে, হ্যাঁ, এখন কি করবো, না আপনার কাজটা আমার ভালো লাগেনি, ক্যান্সেল, তাহলে কি হলো, এর তো খাটটা তো ঠিকই মরছে কিন্তু ফলটা পেলো না, তাহলে হবে? তাহলে কি জিনিস সিস্টেমটা ঠিক আছে না? যাই হোক, আমরা এক জাত থেকে আরেক জায়গায় লাভ মারিচ্ছি, ক্লায়েন্টের সাথে কি করতে হবে, ভদ্র ব্যবহার করতে হবে এবং স্পষ্ট যোগাযোগ। যদিও এটা করা ঠিক না, উনি পরে ঠিক করে মানে উনি বলছে হচ্ছে কিছুদিন পর করে দেবে, ক্যান্সেল করে দেবে, কিন্তু ওনাকে যে পরিমাণ খাটাইছে উনি সেটার প্রতিশোধ হিসেবে কিছুদিন রেখে দিচ্ছে। না এই বিষয়টা হচ্ছে কি, ওটা আপনার বিষয়টা ওখানে আবার রেটিং অপশন থাকে, থাকে, তো উনি আবার যদি ব্যাক রেটিং দিয়ে দেয় একটা ঝামেলা ইস্যু হয়, এটা দরকার কি? তারপর কি আছে, সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট ডেলিভার, আপনাকে কি করতে হবে, যে সেবা বা এটা আপনার কি ডেলিভারি দিয়ে লাগে না, কি ডেভেলপ দিয়ে আছে, ও আমি আবার নিচে চলে গেছি, ডেলিভারি অ্যাজ পার ওয়ার্ক প্লেস। আচ্ছা, এখানে নিজে বা টিম মেম্বাররা যে কাজ বা প্রোডাক্ট তৈরি করছে তা প্রতিষ্ঠানের মান অনুযায়ী ডেলিভারি দেওয়া। এখানে আপনি আপনার মতন করে না দিয়ে আপনার যে প্রতিষ্ঠান যে ফরম্যাটে করে বা যে মানদণ্ড ঠিক করে দিছে আপনাকে সেই মানদণ্ড মেইনটেইন করে কাজটা করে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা কারা করবে? যারা অফিসে কাজ করবে, মানে কোনো আপনি আইটি সেক্টরে কাজ করবেন। এই জন্য ওয়ার্ক প্লেস আমাদের যে মানে এই যে কথাগুলো হচ্ছে এটা কিন্তু বাস্তব, মানে হচ্ছে নিজে কাজ করতেছেন তা না, নিজের অফিসের মালিক নিজে তা না। এখানে আপনি কোনো একটা অফিসে জব করতেছেন, কি সেক্টরে কাজ করতেছেন, ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করতেছেন ওই প্রতিষ্ঠানের আন্ডারে, বুঝতে পারছেন? ওই হিসেবে আপনি এখন কাজটা করে দিবেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, ওই প্রতিষ্ঠানে যে মানদণ্ড আছে ওই মানদণ্ড অনুযায়ী আপনাকে মানে সেবাটা ডেলিভারি করতে হবে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এখানে দেখেন
কন্টেন্টের কপিরাইট বা ব্র্যান্ড গাইডলাইন ফলো করা। এখানে আপনি ধরেন কোন একটা প্রতিষ্ঠানের হ্যাঁ কোন একটা ডিজাইন করলেন, সেক্ষেত্রে কানিতে আপনি যে ওই ডিজাইনটা করছেন, আপনি যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের কি লোগো অ্যাড করে রাখলেন। আমাদের প্রতিষ্ঠান থেকে যে কোনো কাজ করে নিতে চান, আমাদের প্রতিষ্ঠানের লোগো ওখানে থাকবে। এটা কি, এটা মনে করেন ওই প্রতিষ্ঠানের মানে প্রচার না, ওরাই ওদের নিয়ম যে আমার থেকে কাজ করে নিলে, আপনি যে কন্টেন্টটা করে নিলেন বা যে ভিডিওটা বানিয়ে নিলেন, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং মধ্যে ভিডিও ইনক্লুড থাকে। হ্যাঁ, কারণ আপনি যে ভিডিওটা ছাড়বেন, ভিডিওটা কি একটা ডাউনলোড করে নিয়ে সেখানে দিয়ে দিলেন, তাহলে হবে ও তো আবার কপিরাইট ক্লেম মানে দিবে। আচ্ছা, যাই হোক ওরা না যায়, এই যে যেটা বানালেন, হ্যাঁ সে কাটতে বানালেন, আপনি করে দিলেন। তো সেই ক্ষেত্রে ওখানে আপনি কি ইউজ করতে হবে, কোম্পানির লোগো ইউজ করতে হবে। কারণ এটা কোম্পানির হচ্ছে আপনার কি ছিল, রিকোয়ারমেন্ট ছিল বা ওদের নিয়ম ছিল যে আমাদের অফিস থেকে যতগুলো কাজ যাবে সেখানে যেন আমাদের নামটা উল্লেখ থাকে। ওই যে যেমন আমি দেখেন যতগুলো ক্লাসই নিই, ওই যে ভিতরে কিন্তু প্রিন্স এত লেখাই থাকে। আমার যে সিটি নেন, আমার যে কোনো ক্লাসই নেন, এই পর্যন্ত যতগুলো ক্লাস নিছি বেশিরভাগ মানে প্রথম দিকে দুই একটা মিস দিছি, কিন্তু পর থেকে যখনই বুঝতে পারছি প্রত্যেকটাতে এই প্রিন্ট চার্জও কিন্তু আমি দিয়ে রাখছি। আগে তো এরকমও ছিল যে লেখাগুলো কিন্তু ঘুরতো ভিডিওর মধ্যে, কিন্তু পরে দেখলাম যে না, ওটা হচ্ছে ভেজাল করতেছে। দেখা যাচ্ছে কোনো একটা টপিক যেটা আমার দেখানোর ইচ্ছা হচ্ছে, কিন্তু সেই টপিকের সামনে ওই লেখাটা চলে যাচ্ছে, ডিস্টার্ব। পরে লাস্টে ভাবলাম এক কানিতে রাখবো, কিন্তু পরে দেখলাম যে না, আপনাদের এটা রাখতেছি না, কারণ কি এডিটিং করতে আমার অনেক সময় লাগবে, তার চেয়ে বলো জিঙ্কে আছে সিঙ্কে দিয়ে দিই, কথাও কোনো কাটাকাটি নাই। কারণ কি বিনোদনের দরকার আছে। প্রথম দিন বলছিলাম না, হাসি ঠাট্টা হলেও ওটাও আপলোড হবে, তো সেহেতু হিসাব করেই বলবেন যে কথা সবাই শুনতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, কোয়ালিটি চেক করে কাজ জমা দেওয়া। আপনাকে কি করতে হবে, আপনারা যে ওখানকার যে মানদণ্ড আছে, হ্যাঁ আপনাদের হচ্ছে ধরেন একটা প্রতিষ্ঠানের নিজস্ব কিন্তু একটা মানদণ্ড থাকে, আবার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ওটারও কিন্তু একটা মানদণ্ড থাকে। এই দুইটাই আপনাকে কি করতে হবে, মেনটেন করেই কাজটা করতে হবে এবং ওইভাবে আপনাকে জমা দিতে হবে। আচ্ছা, এখানে কি দেয়া আছে, পক্ষপাত সম্পর্কে বলা আছে। ক্লায়েন্টকে পক্ষপাতহীন ও বাস্তব তথ্য দেওয়া, এই টপিকে এর জন্য বলা আছে, ওই যে এর আগে আমরা বললাম না স্বজন প্রীতি, হ্যাঁ স্বজন প্রীতি থেকে অর্জনে সবকিছুই 7 গুণ মাপ, সবকিছুই সার। আয়োজন নতুন আসছে, ও মনে যায় যে মুরগি পাইছি গলা কাটো, হ্যাঁ এরকম যেন না হয়। ক্লায়েন্টের সাথে যে পরিচিত তার সাথেও যেমন আচরণ করবেন, নতুন যে ক্লায়েন্ট আসছে তার সাথেও সেম আচরণ করবেন, যেটা প্রফেশনাল ভাবে। যদি কাজ করে নিতে আসে, আর দেখা যাচ্ছে আপনার বাবা আসছে আপনার সাথে দেখা করতে, সেক্ষেত্রে কি বলবেন, ক্লায়েন্টের মতন আচরণ করবেন যে কি কি লাগবে বলেন, আপনার সাথে দেখা করতে আসছে, আপনি তাকে চা খাওয়া নিয়ে করেন। এটা দুটাকে আবার গুলে ফেলেন না। বুঝতে পারছেন? আপনার অফিসে যদি আপনার রিলেটিভ আপনার সাথে দেখা করতে আসে, আপনার বলেন না যে আপনার কি লাগবে, হ্যাঁ কিভাবে করে দিব, কত দিনে লাগবে, ওগুলো আর বলতে চায় না। তাও কেউ হাসতেছে না, কয়েকজন ব্যতীত। কথা কি শুনতে পারেননি নাকি? কি আপনাদের কি হচ্ছে, খারাপ লাগতেছে? সময়টা একটু পার হয়ে গেছে, তাই না? আর 15 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, মানে আর 3টা নাকি 4টা স্লাইড আছে ক্লাসের। শেষ করে যাই, তাহলে উঠেন না। অতিরঞ্জিত ফলাফলের প্রতিশ্রুতি না দেওয়া। আচ্ছা, এখানে অতিরঞ্জিত ফলাফল মানে ধরেন আপনি কি হলো, এই যে সবাই শুনেন, সর্বফার্স্ট আপনাদের আরেকটা বিষয়, আপনাদের সবাইকে একটা কি ছাড় দেওয়া আছে না, ইচ্ছা মতো কথা বলতে পারবেন, কিন্তু বলছিলাম না অফিস সুপারভাইজারকে কখনো নির্দেশ দিবেন না এটা করেন, আপনাকে আমার নির্দেশ শুনতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, অতিরঞ্জিত মানে ধরেন আপনাকে
ফেসবুকের স্পন্সর বা অ্যাড করে নিতে চাইছে, বিজ্ঞাপন চালাচ্ছে। এখন বিজ্ঞাপনে কি রকম লোকজন আসতে পারে আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে বা অতীতের অভিজ্ঞতা থেকে আপনি একটা ধারণা দিতে পারেন। কিন্তু এরকম বলেন না যে আপনি এরকম ভাবে স্পন্সর করেন টাকায় টাকা, মানে হাজার হাজার স্টুডেন্ট চলে আসবে, এরকম আবার করে বসেন না। বুঝতে পারছেন? কারণ কন্টেন্ট যদি মানুষের চাহিদার মধ্যে না পড়ে মানুষ ওটা কিন্তু নিবে না। ধরেন আপনি কি বললেন যে আইফোন, হ্যাঁ ধরেন কত দেওয়া যাচ্ছে, 10, 15,000, 20,000, 30,000, 40, 50, ঠিক আছে, মানুষ কি নিতে চাইবে, কারণ কি ওর সীমাবদ্ধতার মধ্যে আছে। কিন্তু এখনই বললেন যে হচ্ছে আইফোন, নতুন একটা আইফোন আছে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, তারা কি নিতে চাইবে? মানুষের কিন্তু একটা সীমাবদ্ধ আছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ যাচ্ছে, মানে যার রেঞ্জ অনুযায়ী যাচ্ছে। মানে এখন যতই আপনি বিজ্ঞাপন চালান আর ইয়া চালান, ওই রকম ক্লায়েন্ট যদি না থাকে আপনার ওটা কি কেউ গ্রহণ করবে? তে অযথা যেটা গ্রহণ করবে না, হ্যাঁ বা হবে না, এরকম কোনো প্রতিশ্রুতি না দেওয়াই উত্তম। মানে এটা আমি উদাহরণস্বরূপ দিলাম। ধরেন আপনি এখানে একটা কোচিং দিচ্ছেন, হ্যাঁ এখানে মানে 10 গজের মধ্যে ওইরকম বাসাই নাই, অনেকগুলো গ্রামে দেখবেন খালি ভিউ আর ভিউ, হ্যাঁ 20 থেকে 25টা ফ্যামিলির লোক থাকে। ওখানে একটা স্কুল করছেন, স্কুলের মধ্যে বলতেছেন যে আমি হচ্ছে স্পন্সর করতেছি, মানে বিভিন্ন বিভিন্ন অনেকগুলো 100 টাকা করে স্টুডেন্ট পাবেন, হ্যাঁ তা কি সম্ভব? ওই লোকাল এলাকার মধ্যে ততগুলো স্টুডেন্ট মানে বাচ্চাই তো হবে না। হ্যাঁ আবার এখানে কিন্তু একটা সমস্যাও আছে, শহর থেকে কেউ কিন্তু গ্রামে যাবে না। অনেক কিছু বিবেচনা করে আপনাকে কি করতে হবে, মানে ওকে মানে বুঝাতে হবে যে আমার আপনি এরকম এরকম হতে পারে, মানে সোনার হরিণের স্বপ্ন যান দেখেন না। আচ্ছা, কাজের সুবিধা ও সীমাবদ্ধতা দুটাই জানানো উচিত। কারণ কি আপনি এই কাজটা করলেন, এতে কি সুবিধা হবে, অনেকজন আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে কি করতে পারবে, জানতে পারবে। কিন্তু শুধু জানতে পারলো, হ্যাঁ খালি মানে হচ্ছে এর মধ্যে কি কোনো সীমাবদ্ধতা নাই? বগুড়ার মধ্যেই তো জানবে, অন্য কেউ তো ওই পাশে মানে যে এলাকার আমি ঠিক করলাম সেই এলাকায় তো জানবে, তার বাইরের মানুষগুলো জানবে না, বা বিদেশে তো আমি জানিচ্ছে না। হ্যাঁ আচ্ছা, সেটার মধ্যে আবার ওটার মধ্যে তো সীমাবদ্ধতা আছে যে এই 10,000-এর মধ্যে বাজেটটা তখন থাকবে না, 10,000-এর উপরে যেতে হবে, এটা তো সীমাবদ্ধতার মধ্যে আছে। আপনি বাজেট ঠিক করে রাখছেন 10,000 টাকা, তখন কি ওই সীমাবদ্ধতার মধ্যে হচ্ছে না, তখন ওটার বাইরে আমার বাড়াতে হচ্ছে। মানে এই সবগুলো আপনাকে বোঝাতে হবে যে আপনি যদি লোকেশন এই করে রাখেন বা সময় মানে বয়স এরকম রাখেন, তাহলে আপনি এরকম কষ্ট হবে। আর আপনি যদি কষ্ট আরেকটু বানান তাহলে আরো ভালো মানে হচ্ছে ভিউ পাবেন, তারপর হচ্ছে রেসপন্স পাবেন। যে ভিউ না তো রিচ, ভিউ রিচ সব তো একই কথা, বা হচ্ছে পাওয়া যায় কি রেসপন্সিবিলিটি পাওয়া যায়, রেসপন্স করে অনেকজন মানুষ। আর কি কি পাওয়া যায় বলেন, আপনারা তো করছেন। সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট বৃদ্ধি পায়। ওটা তো আপনি আলাদা টপিকে যাচ্ছেন, এসির মধ্যে এসির মধ্যে না। ব্যাকলিংকের মধ্যে তো সোশ্যাল বুক হ্যাঁ? ব্যাকলিংক। হ্যাঁ ব্যাকলিং, অফ পেজ অন পেজ ওই হিসেবে, কিন্তু না ফুল এসইও ওইভাবে ইয়া করে না, এটা আলাদাভাবে আমরা কাজে লাগাতে পারি। সমস্যা নাই, ওইসব টপিক না আমরা অনেক কিছু জানাবো, ওটা যখন জানতে পারেন ওগুলোর জন্য না 15 থেকে 20 দিন ক্লাস আছে, কম কিছু শেখানোর আছে না। আচ্ছা তারপরে কি আছে, কাজ শুরু করার সময় মানে কাজ শুরু করার আগে সময়, খরচ ও আউটপুট সম্পর্কে বাস্তব ও সম্ভাব্য অনুমান দেওয়া। আপনি কোনো ক্লায়েন্টের কোনো যদি কাজ করেন তার জন্য কত সময় লাগতে পারে, খরচ কি হতে পারে, বা এর প্রেক্ষিতে সে কি পেতে পারে, সেটা তাকে বাস্তব জ্ঞান বা আপনার অভিজ্ঞতার উপর যেটুকু জানেন বা যেরকম হতে পারে সে সম্পর্কে কি দিবেন, ধারণা দিবেন। উদাহরণ, 3 দিনে কাজ শেষ হবে যখন সত্যি সম্ভব, আবার অতিরিক্ত খরচ লাগলে সেটাও জানাবেন।
এগুলো কিন্তু আপনাদের এসব সেক্টরে করতে গেলে বাস্তব কথা, এক কথা দেখবেন ঘুরে বেসে ওটাই হচ্ছে। তারপরে 4 নাম্বার যে হচ্ছে ইয়েতে ছিল, এটার পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে কি আছে? প্রতিষ্ঠানের আচরণ বিধি বোঝা বা তার অর্থ অনুধাবন করা, মানে সময় মতো অফিসে আসা, কথা বুঝতে পারছেন? তারপরে সহকর্মীর সাথে সম্মানজনক আচরণ, এখানে আপনারা যে কর্মীরা আছে বা যে কলেজগুলো আছে তাদের সাথে কিরকম আচরণ করবেন, এটা একটা নিয়মের মধ্যে পড়ছে না? তারপরে অনেকে আছে সময় একটা মানে এক সময় আসার কথা, আসছে আরেক সময়, এইগুলো সবকিছু কি কোড অফ কন্ডাক্ট, বুঝতে পারছেন? এগুলো আমাদের কি করতে হবে? অনুধাবন করতে হবে, আগে বুঝতে হবে, বুঝতে পারবেন? মানে এই প্রতিষ্ঠান কোন কোন রুলস ফলো করতেছে সেটা আগে বুঝতে হবে। যে আমরা কি করতে বলছে? সময় মতো আসতে বলছে। কি করতে বলছে? পর্দা মেইনটেইন করতে বলছে। তারপর কি বলছে? ক্লাস করার অবস্থায় মোবাইল চালানো যাবে না, হেডফোন ইউজ করা যাবে না, তারপরে একে অপরের সাথে গল্প করা যাবে না। গল্প করলে এমন গল্প করতে হবে যাতে সবাই শুনতে পারে, সমস্যা নেই, গল্প করতে পারেন, কিন্তু 2 জন মিলে গল্প করা যাবে না, ঠিক আছে? তারপরে পা উপরে তুলে রাখা যাবে না, বুঝতে পারছেন? না অনেকে আছে যে হচ্ছে টেবিলের সাথে পা হেলান দিয়ে ইয়ে করে রাখতেছে, ওটাও করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি আছে? আপনি তো বুঝতে পারলেন কি কি রুলস আছে, কি কি নিয়ম আছে। তারপরে কাজটা কি? কোড অফ কন্ডাক্ট বাস্তবে প্রয়োগ করা। আপনি আগে জানবেন, তারপরে কি মানবেন। অফিসের নীতি ভঙ্গ না করা, মানে আমি আপনাকে যে যে নিয়মের কথাগুলো বলছি আপনি বুঝতে পারছেন। আপনি যদি দেখেন এখানে একটা ছাগলকে যদি বলি যে 10টার সময় আসিও, ও কথাটাই বুঝেনি, ও কি আসতে পারবে? কিন্তু আপনারা কি সৃষ্টির সেরা জীব, আপনারা কি বুঝতে পারবেন? হ্যাঁ, এখানে আবার এরকম ভাবে না কেউ মিস করছে তার মানে সেই, এখানে 10 থেকে 15 মিনিট সমস্যা হতেই পারে, রাস্তায় জ্যাম থাকতে পারে, কিন্তু আমাদের উচিত সময়টাকে ওই হিসাব করে মেইনটেইন করে আরো আগে আসার। হ্যাঁ, কিন্তু কেউ যদি একটু 5-10 মিনিট দেরি হলো, এই জন্য কোনো কিছু করা উচিত না। কিন্তু ধীরে ধীরে দেখবেন, আপনারাই বলবেন যে টাইম টু টাইম আসা। কারণ আমি যখন টাইম টু টাইম ক্লাস না শুরু করব, তখন দেখবেন ওই প্রথম করে টপিকগুলো আপনারা যখন মিস করবেন, নিজেরাই বলবেন যে থাকলে তো 2-1টা প্রশ্ন করতে পারতাম। আচ্ছা, তথ্য গোপনীয়তা বজায় রাখা। ওই যে তখন একটা উদাহরণ দিলাম না, আপনার একটা ফ্রেন্ড আছে, তার ভালো লাগছে, হ্যাঁ, আরেকজনে তথ্য আরেকজনে দিচ্ছেন, বা প্রতিষ্ঠানের কয়টা স্টুডেন্ট আছে, কোন ডেটে কোন টিচার আছে, কোন ডেটের কোন টিচারের কি রকম স্যালারি, বা কোন টিচার কবে থেকে জয়েন করেছে, হ্যাঁ, কোন টিচারের এডুকেশন লেভেল কি রকম, কার বয়স কি রকম, কে ম্যারিড কে সিঙ্গেল, অনেক তথ্য আছে। হ্যাঁ, আপনি কি করলেন? একে অপরকে জানিয়ে দিয়ে ঝামেলাটা লাগিয়ে রাখলেন। আবার এরকম হতে পারে, আমি একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সেই প্রতিষ্ঠানে আমি তো ঠিকমতো একদম ক্লাস নিয়ে চলে আসছি। পরে যে জানতে পারছি এখানে 2টা স্টুডেন্ট আছে, তারা হচ্ছে ওই অফিসেরই আরেকটা ট্রেডের মানে ট্রেনারের হচ্ছে স্ত্রী, বুঝতে পারছেন? নিউ, সে বিগত কয়েকদিন ধরে ক্লাস করেনি। হ্যাঁ, আমি তো অত জানি না, নতুন গিয়েছিলাম, মানে ওনারা বিয়ের কারণেই আসেনি। আমি তো অ্যাটেন্ডেন্সে দেখেছি গ্যাপ আছে, তাই আমি একটু না 2-1টা কথা শোনাতে চাইছিলাম যে আসলেন না এটা। তো পরে শুনি যে আমাদেরই এক কলিগেরই হচ্ছে স্ত্রী বিয়ে করেছে, দেখে ইনি ছুটি নিয়েছিল। উনি যে এই কারণে ছুটি নিয়েছে সেটা আমি জানতাম না। যাই হোক, এগুলো অনেক তথ্যই থাকে। আচ্ছা, মেইনটেইন কি আছে? এট ওয়ার্ক প্লেসের সুবিধা কি হয়? বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। আপনি যদি এই মানে ইউনিটটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, তাহলে কি হবে? বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। সহকর্মী হোক, ক্লায়েন্ট হোক, সুপারভাইজার হোক, সবাই আপনাকে কি করবে?
আস্থা রাখবে। আর আপনার যদি ওই প্রতিবেশীর মতন যদি স্বভাব হয়, এই ঘরের কথা ওই ঘরে লাগানো, তাহলে কেউ কি আপনাকে বিশ্বাস করবে? কথাটা একটু মাথায় রাখেন। অনেকে তো আগে তো আমি বলতে পারি না, আমাদের বাসায় তো আর নাটক টাটক দেখে না। আপনাদের বাসায় কি নাটক টাটক দেখে? ঈশা জলসা, জি বাংলা, ওখানে কিন্তু সুন্দর করে এসব দেখায়। আমাদের বাসায় অনেক দিন হয়ে গেল, মনে হয় 1.5-2 বছর হয়ে গেল বা 3-4 বছর হয়ে গেল সিরিয়াল দেখা হয় না, কারণ আমাদের বাসায় ডিশের লাইনই নেই। ওয়াইফাই আসাতে সব ইউটিউব দেখেছি। আমাদের বাসায় তো ডিশের লাইন আছে কিন্তু টিভি চলে না। আরো ভালো। এই টিভি পরে পরে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই ইলেকট্রনিক ডিভাইসগুলো অন না রাখলে, সার্ভিসিং না করলে নষ্ট হয়ে যায়। এই ডিভাইসগুলো তাই হয়, দেখবেন মাকড়সা জাল বা ইয়েটা হয়ে থাকে। আচ্ছা, কাজের মান উন্নত হয়। আপনি এই প্রফেশনাল এই কাজগুলো যখন মেনটেন করবেন, তখন কি আপনার কাজের মানটা কি হবে? উন্নত মানের হবে। সময় মতো এবং নির্ভুলভাবে কাজটা করতে পারবেন। তারপর ক্যারিয়ার গ্রোথ সহজ হয়। আপনি যখন নিষ্ঠার সাথে এবং মন থেকে কাজটা যখন করবেন, মন থেকেও কাজ করা লাগবে, জোর করে কাজ করলে ওই কাজটা হয় না। এখানে অনেকেই আছে দেখা যাচ্ছে, মানে আমি রেখে দিছি বিদায় জোর করে এখানে আসে না, আসে কোনোভাবে যদি খালি বলি যে চলে যান, মনে করেন টেবিল ভেঙে বা দেওয়াল ভেঙে চলে যাবে। বা অনেকে এরকমই আছে, দেহটা এখানে পড়ে আছে, মনটা বাইরে চলে গেছে অলরেডি। তো এখন কি হয়েছে, যাই হোক, ক্যারিয়ারটা আমরা কি করতে পারবো? গ্রোথটা সহজে করতে পারবো। কারণ কি, আপনি যখন নিষ্ঠার সাথে কাজটা করবেন, সবাই আপনার পরিচয় জানবে, আপনি খুব ভালোভাবে পারেন। এতে আপনার যে সুপারভাইজার বা ম্যানেজার যারা থাকবে, তারা আপনার কি পদোন্নতি করবে, বেতন বেশি দিবে, কারণ আপনাদের সুবিধা আমি বেশি পাচ্ছি। আপনি কি রেখে দেওয়ার জন্য কি আমাকে হচ্ছে টাকা বেশি দেওয়া লাগবে না? না, আছে তো অন্য প্রতিষ্ঠানে এসে তার থেকে বেশি টাকাতে আপনি নিয়ে চলে যাবেন। এটা কিন্তু হয়। আপনারা যখন নিজেরা যখন আইটি সেক্টরে যখন কাজ করবেন, আমি যখন মানে আজ থেকে 4-5 বছর আগে আমি কোচিংয়ে জব করতাম, মানে কম্পিউটার অপারেটর হিসেবে। তখন আমি মানে একটা কোচিংয়ে জয়েন করেছি, মানে ওখানে মানে শিট অর্ডার 3টা-4টা করে বা 2-3টা করে হচ্ছে শিট প্রতিদিন ছাড়তো আগের যে ট্রেনার, মানে কম্পিউটার অপারেটর ছিল। কারণ মানে ওই যে কাজ করতো ঠিক আছে, একটু ঢিলামো করতো। আর ওনার আবার কি একটা মানে ভালো অভ্যাস ছিল, উনি স্মোক বলেন আর চা পান যেটাই বলেন, খাইতে যে যাইতো আধা ঘন্টার আগে আসতে পারতো না, যার কারণে ক্লাস মানে কাজটা দেরি হতো। আমার তো ওই ইয়ে ছিল না, আমি ওখানে 6 থেকে 7টা করে শিট বের করতাম, যার কারণে আমার একটু ডিমান্ডটা হয়েছিল। এবং আশেপাশে প্রতিষ্ঠান থেকে আমি এখানে যা বেতন পাইছিলাম তার ডবলেরও বেশি দিতে চাইছিল। কিন্তু আমার প্রতিষ্ঠানটা আমি এই জন্য ছাড়িনি, তার পিছনে 2টা কারণ। একটা কারণ ছিল যে এখানে আমি একটা প্রতিষ্ঠানে যখন বেশি দিন ধরে কাজ করব, তখন আমার পরিচয়টা কি হবে? আমি 2 থেকে 3 বছর ধরে এখানে জব করেছি, তার মানে কি আমার পরিচয়ে কোনো দাগ থাকবে না। আপনি যদি 2-3 মাস পর পরই যখন একটা প্রতিষ্ঠান ছেড়ে দেবেন, হয় আপনি খুব কাজ ভালো করেন, না হয় কি কোনো না কোনো ডিস্টার্ব করছেন, বিদায় ওই অফিস থেকে আপনি বের করে দিচ্ছেন। বুঝতে পারছেন? আর যেহেতু আমি মানে মানে স্টুডেন্ট ছিলাম, যার কারণে আমি চাইতাম কি আমার মানে অভিজ্ঞতা সার্টিফিকেটটা বৃদ্ধি পাক। চলিচ্ছে তো অবশ্য আমার পরিচালকরা বললো যে হ্যাঁ আপনি এখান থেকে চলে যেতে পারেন, স্বাভাবিক বিষয়। কিন্তু এখানে আপনারা হয়তো ওই প্রফেশনে মানে নতুন আসছেন, কিন্তু এটা মাথায় রাখবেন, অন্য প্রতিষ্ঠান আপনাকে ডবল দিয়ে নিচ্ছে, আমরা কম দিচ্ছি। হ্যাঁ, এটার পিছনেও কিন্তু একটা কারণ আছে। উনি এটাই বললো যে আপনাকে নিবে, ঠিক আছে, নেওয়ার পরে 2-3 মাস থাকার পরে আপনাকে বের করে দেবে। কেন? কারণটা ওই প্রতিষ্ঠান আমাদের এখানে ফরম্যাটটা কি ইউজ হচ্ছে ওটা আপনার কাছ থেকে জেনে নেওয়ার জন্য আপনাকে নিচ্ছে। কারণ ওই প্রতিষ্ঠানগুলো তো নতুন নতুন আসছে, ওরা কোনো ফরম্যাটটা বুঝতে পারতেছে না। আর আমি যে প্রতিষ্ঠানে ঢুকছিলাম সেটা অলরেডি 8 থেকে 9 বছর পুরনো প্রতিষ্ঠান, আর আমাকে যে প্রতিষ্ঠান থেকে ডাকছিল ওদের কেবল 1.5 বছর হয়েছে। মানে এসব আমাকে বুঝাইছিল, যার কারণে আমি বললাম যে না থাক, আমারও যা দিচ্ছে তাতে আমার চলে যাচ্ছে, মানে অল্পই সন্তুষ্ট ছিলাম, যার কারণে আমারও কিছু মনে হয়নি। অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু খুব দরকার। আপনি কোনো প্রতিষ্ঠানে যদি চাকরিতে জয়েন করেন, সেই ক্ষেত্রে ফ্রেশারের মূল্য কিন্তু খুবই কম। লাস্টে যে এরকম মনে হবে যে অনার্স মাস্টার্স করে আসছি, তার থেকে একটা অফিসে জব করে মনে হয় বেশি ভালো হতো।
বুঝতে পারছেন? কারণ ওই সার্টিফিকেটে বলে যে আপনি কি কোথাও কাজ করছেন, মানে ওই সময় মেজাজ এমন খারাপ হয়ে যায়, তাহলে পড়াশোনাই করবো না কাজই করতে যাবো। কেউ কোথাও ভাইবা দিছিলেন? অভিজ্ঞতা সব জায়গায়। না না, ভাইবা দিতে গেছেন কেউ এখানে? ভাইবার মধ্যে কি অভিজ্ঞতা চাইছিল কি? হ্যাঁ, তারপরে কি আছে না অভিজ্ঞতা এই জন্য, একটু পরে ওই পাশে বসে, ওই আপনি কোন একটা প্রতিষ্ঠানের সাথে ঠিকভাবে কাজ করতে পারছেন কিনা এটাও কিন্তু একটা অ্যাটিটিউডের মধ্যে পড়ে। ওটা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ। এই আচ্ছা, শেষ করি, আর 2টা স্লাইডে আছে। ক্লায়েন্টের সন্তুষ্ট বৃদ্ধি পায়। আপনি ঠিকভাবে কাজ করলে আপনার হচ্ছে ক্লায়েন্টটা মানে আপনাকে অনেক দিন যাবত কাজ দিয়ে যাবে, বুঝতে পারছেন? আপনার প্রতি যখন সন্তুষ্ট থাকবে যে একটা আমি বুঝে দিলাম এইভাবে একদম পারফেক্টলি কাজ করে দিছে, তখন এর পরের দিন পরেও যখন ওই রকম কাজ থাকবে আপনি দিয়ে করে নেবে। তারপরে কি আছে? কনফ্লিক্ট এর কি আছে? কম হয়, মানে ভদ্র ও সম্মানজনক আচরণের ফলে ভুল বোঝাবুঝি কম হয়। মানে এখানে কি হতে দণ্ড সিস্টেম যে একটা হয় না, এই জিনিসটা খুব কম হয়। মানে এরকম আছে, হ্যাঁ এখন ধরেন আপনাদের সাথে আমি কি ফ্রেন্ডলি মিশলাম, হুট করে একদিন আপনাকে আমি বকা দিলাম, হ্যাঁ আপনি ওই দিন যাতে ফ্রেন্ডলি মিশার কারণে হচ্ছে স্যারের হয়তো মেসেজ খারাপ আছে, এই জন্য আজকে এরকম বলে আসছে, এক সমস্যা নেই, এরা মেনে। আর যদি প্রত্যেক দিন মনে করেন চাবুক নিয়ে এসে মনে করেন মানে ওইভাবে আচরণ করতেছি, একদিন ওই বেশি কিছু হয়ে গেছে, পরে বলছে ওকে প্রতিষ্ঠানটা ছেড়ে দিলাম, স্যার রাস্তায় আপনি বের হন। আচ্ছা, তারপরে কি আছে? ক্লায়েন্টের শৃঙ্খলাপূর্ণ কর্ম পরিবেশ তৈরি। অফিসের নিয়ম শৃঙ্খলা এটা কিন্তু আপনাদের বজায় রাখতে হবে, হ্যাঁ, বা এটা রাখতে আপনাকে শিক্ষা দিল আজকের ক্লাসটা। তারপর আইনি ঝুঁকি কমে যায়, 2 নম্বরে করতেছেন না, অ্যাড খবর হক দিচ্ছেন না, হ্যাঁ এতে কি, এবং কপিরাইট ক্লেমও খাচ্ছেন না, তাহলে কি হবে? আইনি ঝুঁকি আপনার জন্য কমে যাবে। তারপর সমান আচরণ নিশ্চিত হয়, ওই যে একে মানে 2টা ক্লায়েন্টের সাথে পক্ষপাত হলো না, এতে কি হবে? এতে মনে করেন ওই যে বৈষম্যতা হবে না। তারপর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়, হয়রানি কম হবে, কারো ডিটেইলস কাউকে দিলেন না, অনৈতিক কাজের সাথে যুক্ত হলেন না। টিম ওয়ার্ক উন্নত হবে, সম্পর্ক ঠিকভাবে চলবেন, আচরণ ঠিক রাখবেন, তাহলে এইরকম হবে। আমাদের ট্রেনিং এ ধরেন সাপোজ উদাহরণ, একটা ট্রেনারের আজকে হচ্ছে তার একটা রিলেটিভ মারা গেছে, তার ক্লাস নেওয়ার সময় ছিল, হ্যাঁ এখন সে আসতে পারেনি, সেক্ষেত্রে কি করব? তার ক্লাসটা আমরা অন্য একটা ট্রেনার নিয়ে দিব যারা ওই মানে ওই সম্পর্কে জানি, বুঝতে পারছেন? এতে কিন্তু আপনার কাজটা কি পিছিয়ে থাকবে, তাহলে ক্লাসটা কি পিছিয়ে থাকবে? ক্লাস কিন্তু চলেই যাবে, কারণ আমি বিষয় সম্পর্কে জানি, ওই সম্পর্কে তথ্য দিলাম, তারপরে কি হবে? পরের অংশটুকু উনি আসে আবার ব্যাক করবে, বা আমি বলে দিলাম এই আমি শিখাইছি, গেল। তারপর প্রতিষ্ঠানে সর্বশেষ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে। তারপরে কি আছে? ফিডব্যাক। এখন এতক্ষণ ধরে যে বক বক করলাম, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এখানে এখন আপনারা বলেন যে সর্বফার্স্ট কি লেখা আছে, কি বুঝেন? একদম শুরুতে ক্লায়েন্টের সাথে যখন আমি কথা বলবো তখন থেকে শুরু করে একদম ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত, মানে ডেলিভারি দেওয়া পর্যন্ত সবকিছুর মানে রুলস। কিন্তু খালি একজনই বুঝতে পারছে, কেউ বুঝতে পারেনি। এখানে তো আপনাদের এটা তো ডিজিটাল মার্কেটিং কাকে বলে এরকম কোনো কিছু না, আপনি একটা বাস্তব কাজ করতেছেন, হ্যাঁ সেই সম্পর্কে আপনি প্রফেশনাল লাইফে আপনি কি করবেন, হ্যাঁ এই ডিজিটাল মার্কেটিং এ সেই সম্পর্কে এখানে বলা আছে। বলতে কি বুঝো? তারপরে কর্মস্থলে বজায় রাখা কেন প্রয়োজন? এই জন্য প্রয়োজন যাতে করে হচ্ছে ক্লায়েন্ট খুশি থাকে, কপিরাইট ক্লেম না আসে, আমার সুনাম বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের সুনাম ছড়ায় পড়ে। আচ্ছা
তারপর দেখবো নি কি বলে না বলে। আপনারা তখন শোনাচ্ছেন, আমিও শুনতেছি, আমিও জানলাম। তারপর ওয়ার্ক প্লেসের হ্যাঁ কোড অফ কন্ডাক্ট কি বলেন? নিয়ম রুল আচ্ছা, কোড অফ কন্ডাক্ট অনুসরণ করার একটি সুবিধা লেখো। বেশি কাজ পাওয়া যায় সুনাম ছড়াই করে। আচ্ছা, একজন পেশাদার কর্মীর দুইটি বৈশিষ্ট্য লেখো। সময় মতো ডেলিভার করা আর আগেই হচ্ছে আর্থিক লেনদেনের বিষয়টা ক্লিয়ার করা। আচ্ছা, বুঝতে পারলাম। এখন দেখেন আপনারা যা উত্তর দিলেন ঠিকঠাক আছে কিনা। কর্মস্থলে দায়িত্বশীল, শালীন ও পেশাদার আচরণ বজায় রাখা মানে কি? আপনি পেশাদার ব্যক্তি হিসেবে কিরকম আচরণ করবেন, হ্যাঁ, আপনার কি কি দায়িত্ব, এই সব কিছু আপনাকে কি করতে হবে, মাথায় রেখে কাজটা করতে হবে, বজায় রাখতে হবে। তারপরে কাজের মান ঠিক থাকবে এবং সহকর্মী, ক্লায়েন্ট এদের সাথে কি বিশ্বাস বাড়বে। এটা কিন্তু একদম পারফেক্ট অ্যান্সার ছিল। এখানে যে কথা বলছে আপনারাও সেম কথাই বলছেন। উপরের কথাটাও ঠিক ছিল, কিন্তু ওখানে আপনি কি বলছেন, ওটার ফলে আপনার সুবিধা কি পাবেন বা মানে ওটা চলে আসে, কিন্তু বলতে কি বোঝে সেটা হয়নি। যাই হোক, কিন্তু ওটাতেও আপনাকে কাটবে না, অনেকটা আগে গেছেন তো। তারপর ওয়ার্ক প্লেসের কোড অফ কন্ডাক্টটা কি? আচরণ ও নৈতিকতা, নিয়ম কানুন। ঠিক আছে, আপনি এটাও ঠিক বলেছেন। তারপরে এটা কি ছিল? কর্মস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা পরিবেশ বজায় থাকে, ভালো। তারপরে একজন পেশাদারের কর্মী দুইটা বৈশিষ্ট্য কি? আপনাদের এই দুইটা সবারই রাখা উচিত, বিশেষ করে সময় মেনটেন করা আর দায়িত্বশীলতা। আর প্রশ্নর দরকার নাই, এগুলো কি দরকার আছে? আশা করি এটা বুঝতেই পারছেন। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কি শিখাবো? এবার হবে অকুপেশনাল সেক্টর। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবো। আপনারা যে অকুপেশনে শিখতে আসছেন, এরপর থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। আশা করি যারা এই কয়েকদিনে একটা মনে হয়েছে যে কি শিখবো, ভালো লাগতেছে না, হ্যাঁ, আশা করি এরপরে ক্লাসগুলোতে মনে হয় ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।